হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম অ্যানিমেশনের আজকের পর্বে আমরা একটা জাপানিজ রোমান্টিক অ্যানিম সিনেমা সম্পর্কে জানতে চলেছি। আর অলরেডি যারা কয়েকটি জাপানিজ অ্যানিম সিনেমা দেখেছেন তাদের কাছে কিন্তু জাপানিজ এই অ্যানিমগুলো জাস্ট একটা কার্টুন সিনেমা নয়, তাদের কাছে কিন্তু এই সিনেমাগুলো আবেগের মতো। এবং পার্সোনালি এই সিনেমার যে কাহিনীগুলো হয়ে থাকে সেগুলোতে আমিও খুব ইমপ্রেসড, আর এর জন্যই আমি নিজেই জাপানিজ অ্যানিম সিনেমার ফ্যান হয়ে গেছি। তো যাই হোক, আজকে আমরা যে সিনেমাটি সম্পর্কে জানতে চলেছি সেই সিনেমাটির নাম হচ্ছে 5 সেন্টিমিটার পার সেকেন্ড, মানে প্রতি সেন্টিমিটার 5 সেকেন্ডে। যাই হোক, এই সিনেমাটি রিলিজ পেয়েছিল 2007 সালে এবং এই সিনেমাটির আইএমডিবি রেট হচ্ছে 10-এর 7.5। তো বুঝতেই পারছেন সিনেমাটি যথেষ্ট ভালো লাগার কথা। তো সিনেমাটির কাহিনীর শুরুতে আমাদের 1991 সালের টোকিও শহরকে দেখানো হয়। আর টোকিওর একটি স্কুলে তনু তাকাকি এবং আকারি শিনোহারা নামে দুজন ছেলে মেয়ে 4th গ্রেডে ভর্তি হয় এবং তাদের দুজনেরই পছন্দ, ভালো লাগার, স্বভাব চরিত্র একই ছিল। তবে তারা দুজনেই কারোর সাথেই কথা বলতে পছন্দ করতো না, তারা সাধারণত একা একাই থাকতো। আর এ কারণেই অনলি তাদের দুজনের মাঝে বন্ধুত্ব তৈরি হয় এবং তাদের দুজনকে বেশিরভাগ সময় স্কুলের লাইব্রেরিতে দেখা যেত। এবং তাদের এই বন্ধুত্ব দেখে বাকিরা মনে করতো ওদের মধ্যে হয়তো কোনো সম্পর্ক রয়েছে, আর এ নিয়ে বাকিরা ওদেরকে বিরক্তও করতো, কিন্তু তারা কারো কথায় কান দিত না এবং নিজেদের বন্ধুত্বকে ভালো রাখার চেষ্টা করতো। তো এইভাবে অনেক দিন চলে যায় এবং তনু এবং আকারি এখন 6ষ্ঠ ক্লাসে বা ক্লাস 6-এ পড়ে এবং তাদের বন্ধুত্ব এখন অনেক বেশি গভীর। তো আকারি এবং তনুর স্কুলের সামনে একটা চেরি ফ্লাওয়ার বাগান ছিল এবং আকারি ও তনু প্রায় সেখানে যেত এবং এভাবে একদিন তারা স্কুল থেকে বাড়ি ফেরার পথে সেখানে যায়। আর তখন আকারি তনুকে বলে চেরি গাছের ফুল প্রতি 5 সেকেন্ডে 1 সেন্টিমিটার স্পিডে মাটিতে পড়ে, আর এই ফুলের পাপড়িগুলো ঠিক তেমন যেমন তুষার নরম সেরকম। আর এরপর তারা দৌড়াতে দৌড়াতে রেল লাইনের কাছে চলে যায় এবং আমরা দেখি আকারি রেল লাইনের ওপারে গিয়ে তনুকে বলে আমরা আবারও কোনো একদিন একসাথে চেরি ফুলের ঝরে পড়া দেখবো। আর তখনই তাদের সামনে দিয়ে ট্রেন যায়, আর ট্রেন চলে যাওয়ার পর তনু আর আকারিকে সেখানে দেখতে পায় না। আর কিছুদিন পর আকারি তনুর কাছে কল দেয় এবং তাকে বলে আমার বাবার অন্য এক জায়গায় ট্রান্সফার হচ্ছে, তাই আমাদেরকে এই শহর ছেড়ে চলে যেতে হবে। আমি অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয়নি। এটা শুনে তনু একদমই ভেঙে পড়ে এবং একাকিত্বের কারণে সে ডিপ্রেশনে পড়ে যায়। আর এভাবে অনেক দিন কেটে যায়। আর তখনকার সময় ফোনেরও এত প্রচলন ছিল না, মানে বুঝতেই পারছেন 1991 সাল, আজ থেকে 31 বছর আগের কথা। তো তখন চিঠি আদান প্রদানই বেশি হতো। তো আকারি তনুকে চিঠি লেখে যেখানে সে তাদের একসাথে কাটানো দিনগুলোর কথা বলে। আর সে আরো বলে চেরি ফুলের ঝরে পড়াকে সে অনেক মিস করছে। আর চিঠির শেষে বলে আমার চুলগুলোকে ছোট করে কেটে ফেলেছি, তুমি হয়তো আমাকে দেখলে চিনতেই পারবে না, আর অনেক দিন কেটে গিয়েছে, আমাদের দেখা হয় না, তুমি কি আমাকে মনে রেখেছো নাকি ভুলে গিয়েছো? তো এভাবেই 1 বছর কেটে যায় এবং তাদের দুজনের চিঠির মাধ্যমে কথা হতে থাকে। আর এখন তনুর পরিবারও ওদের শহর ছেড়ে জাপানের একটা দ্বীপ শহরে চলে যাবে। আর এর ফলে তনু এবং আকারির মাঝে দূরত্ব আরো বেড়ে যায়। তনু শেষবারের মতো আকারিকে একবার দেখতে চেয়েছিল ওই দ্বীপে যাওয়ার আগে, কারণ ওই দূরবর্তী দ্বীপে চলে গেলে ওদের হয়তো আর কোনোদিন দেখা নাও হতে পারে। তাই তনু চিঠির মাধ্যমে আকারির সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং আকারির কাছে যাওয়ার জন্য একটা প্ল্যান করে। আর ওই প্ল্যান অনুযায়ী সন্ধ্যা 7টায় আকারির শহরে তনু ট্রেনটি পৌঁছানোর কথা ছিল। আর এর জন্য তনু আকারিকে স্টেশন অপেক্ষা করতে বলে। আর তনু এই প্রথম একা এত দূরের পথ পাড়ি জমাচ্ছিল আর জীর্ণ তুষারের মধ্য দিয়ে ট্রেনটি যাচ্ছিল। তো মাঝে 2 ঘন্টা ট্রেনটি দাঁড়িয়েছিল। আর তখন তনু বলতে থাকে আমি যে তোমার জন্য অপেক্ষা করতে পারছি না আকারি, কেন এই সময় শেষ হচ্ছে না? মানেও আকারিকে দেখার জন্য আর ওয়েট করতে পারছে না। আর আমি তোমার জন্য একটা চিঠি এনেছিলাম যেখানে লেখা ছিল আমার এখনো তোমার মুখ থেকে অনেক কিছু শোনা বাকি রয়েছে, কিন্তু সেই চিঠিটা বাতাসে উড়িয়ে নিয়ে যায়। তো যাই হোক, তনু বলছিল সময় যেন কিছুতেই যাচ্ছিল না, আমার অনেক কষ্ট হচ্ছিল। আর আমি মনে মনে একটা কথাই বলছিলাম আকারি তুমি বাড়ি চলে যাও, আমার জন্য অপেক্ষা করো না। তো যাই হোক, ফাইনালি ট্রেনটি তার গন্তব্যে পৌঁছায় আর স্টেশনে নেমে তনু দেখতে পায় সেখানে আকারি চুপটি করে ওর জন্য অপেক্ষা করে বসে রয়েছে। অ্যাকচুয়ালি ট্রেনটা আসতে অনেক দেরি হয়ে গিয়েছে, তবে তারপরেও আকারি তার জন্য অপেক্ষা করছিল। তো তনু আকারির কাছে যায় এবং আকারির কাছে গিয়ে তার নাম ধরে ডাকে। আর তনুর মুখে আকারি ডাক শুনে আকারি তনুর দিকে তাকায় এবং তার হাতটি শক্ত করে ধরে। আর এরপর তারা দুজনে সেখানে বসে কথা বলতে থাকে। তো আকারি তনুর জন্য খাবার রান্না করে নিয়ে এসেছিল এবং দুজনে মিলে সেগুলো খায়। আর অনেক বেশি রাত হয়ে যাওয়ার পরে স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়, যার কারণে তনু আর আকারি একটা চেরি ফ্লাওয়ার গাছের নিচে যায়। আর নরম তুষারের পাপড়িগুলো যেন তাদের কাছে মনে হচ্ছিল চেরি গাছ থেকেই চেরি ফুল পড়ছে। আর এই পরিবেশে তারা একটু অন্যরকম হয়ে যায় এবং রোমান্টিক ফিল করে। আর এর ফলে তারা ধীরে ধীরে ক্লোজ হয়ে আসে এবং একে অপরকে কিস করে। আর তনু তখন বলে আমি আকারিকে যখন কিস করি সেই মুহূর্তটা আমার কাছে কিরকম ফিলিংস হচ্ছিল আমি কখনোই বুঝিয়ে বলতে পারবো না। মানে ব্যাপারটি হয়তো তনু আমাদেরকে গল্প বলছে আর কি। আর এর সাথে তনু আরো বলে আমি জানতাম যে আমরা কখনোই এক হতে পারবো না, আমাদের মধ্যে এই দূরত্ব আমাদের ভালোবাসাকে গ্রাস করে নেবে, একদিন সবকিছু হারিয়ে যাবে, শুধু থেকে যাবে আকারের উষ্ণ ঠোঁটের অনুভূতির সেই স্মৃতিগুলো। তো সেই রাতটা তারা সেখানে অবস্থিত একটা যাত্রী ছাউনির মধ্যেই কাটিয়ে নেয়। আর পরের দিন সকালে তনু আকারের কাছ থেকে বিদায় নিয়ে ট্রেনে ওঠে এবং তার গন্তব্যের দিকে রওনা হয়। আর ট্রেনটি যত দূর পর্যন্ত দেখা যাচ্ছিল আকারি ততক্ষণ পর্যন্ত ট্রেনটির দিকে তাকিয়েছিল। আর এরপর তনু তার নতুন শহরের নতুন স্কুলে ভর্তি হয় আর সেখানে
যেখানে কানাই শিনুদা নামে একটা মেয়ে তাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলে, কিন্তু কানাই কখনো কথা তনুকে বলতে পারে না। অ্যাকচুয়ালি কানাই খুবই ভদ্র আর লাজুক স্বভাবের একটা মেয়ে ছিল, তবে তারপরেও কানাই আস্তে আস্তে তনুর সাথে কথা বলতে শুরু করে। আর তনু জানতো কানাই খুবই ভদ্র এবং ভালো একটা মেয়ে, তাই সেও ওর সাথে মাঝে মাঝে কথা বলতো। আর এভাবেই কানাই রোজ লুকিয়ে লুকিয়ে তনুকে ভালোবেসে যেত এবং দেখতো। তো যাই হোক, তনু আর্চারি ক্লাবে প্র্যাকটিস করতো আর কানাই তার জন্য বাইরে দাঁড়িয়ে থাকতো, কারণ সে চাইতো তনুর যখন প্র্যাকটিস শেষ হবে একসাথে তখন বাসায় যেতে পারবে। আর তাই যতক্ষণ পর্যন্ত তনুর আর্চারি প্র্যাকটিস শেষ না হতো ততক্ষণ পর্যন্তই কানাই তনুর জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতো। তো এভাবেই অনেকগুলো দিন কেটে যায়। আস্তে আস্তে ওদের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যায়, মানে ওরা অনেক বড় হয়ে যায়। আর উচ্চ শিক্ষার জন্য ওরা সবাই বিভিন্ন রকমের প্ল্যান করতে শুরু করে, কিন্তু কানাই বা ওই মেয়েটি কোনো রকম প্ল্যানই করেনি। কানাইকে সবসময় তার পরিবার এবং টিচাররাই গাইড করতো, মানে তারা যা বলবে সেটাই। তো এরপর একদিন তনু কানাইকে রেখে আগের স্কুলে চলে আসে, আর বাড়ি ফেরার পথে কানাই তনুর বাইকটিকে রাস্তার পাশে দেখতে পায়, আর তনু সেখানে রাস্তার পাশে বসেছিল। তো আকারি দেখে তনু একটা মেসেজ লিখছিল, আর তারপর সে তনুর কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে তুমি ফিউচারে কোথায় পড়াশোনা করার জন্য যাবে। যার উত্তরে তনু বলে আমি টোকিওর কোন একটা ইউনিভার্সিটিতে ভর্তি হব, মানে জাপানের রাজধানী এবং সবচেয়ে নামকরা জায়গায়, যেটা অনেক দূরে। তো এটা শুনে কানাই তাকে বলে তুমি সত্যি অনেক বুদ্ধিমান, তুমি কি সহজে নিজের ফিউচার প্ল্যান নিজেই করে ফেললে। আর এদিকে আমায় দেখো, আমার কাল কি হবে সে সম্পর্কে আমি কিছুই জানি না, আমার ফ্যামিলিও এখনো জানে না আমার সম্পর্কে কি সিদ্ধান্ত নেবে, তবে তারা যে সিদ্ধান্ত নেবে সেটা আমাকে মানতে হবে। যা শুনে তনু বলে এটা তুমি ঠিক বলনি। আর এর সাথে তনু আরো বলে আমি নিজেও জানি না আমি কাল কি করব, কিন্তু আমি সবসময় একটা প্ল্যানে থাকি, আমার যতটুকু করা দরকার আমি ততটুকুই করি। তো এরপর আমরা জানতে পারি তনু অ্যাকচুয়ালি তার মনের যে কথাগুলো থাকতো সেগুলো মেসেজে লিখতো, তবে সেগুলো সে কাউকে সেন্ড করতো না, কিছুক্ষণ পর আবার সেটা ডিলিট করে দিত। মানে আপনারা হয়তো জানেন ছোটবেলা থেকেই তনু কারোর সাথে মিশতো না, মানুষের সাথে মিশা বা কথা বলা পছন্দ করতো না। তো এর জন্য ওর মনে কোনো কথা আসলে ওটা মেসেজেই লিখতো, আর লেখা শেষ হয়ে গেলে আবার ডিলিট করে দিত। আর তাছাড়া আকারির সাথে অনেক বছর আগে ওর যে শেষ দেখাটা হয়েছিল তারপর ওদের মধ্যে আর কোনো যোগাযোগ হয়নি, বরঞ্চ ওদের মধ্যে অনেক দূরত্ব বেড়ে গিয়েছিল। আর আস্তে আস্তে বর্তমানে ওদের মাঝে চিঠি আদান প্রদানও বন্ধ হয়ে গিয়েছে, কারণ বুঝতেই পারছেন যার যার লাইফে সেই ব্যস্ত হয়ে গিয়েছে। তো এর মানে কি তনুকে কি আকারি তাহলে ভুলে গিয়েছে, নাকি সময়ের সাথে সাথে আকারি বদলে গিয়েছে এবং বাস্তবতাকে মেনে নিয়েছে? তো এই বিষয়গুলো আমরা সিনেমার শেষে বুঝতে পারবো। তো যাই হোক, এত বছর কেটে যাওয়ার পরও তনু কিন্তু খালি আকারিকেই মনে রেখেছে, মানে সেই ছোটবেলার ভালোবাসাকেই মনে রেখেছে। আর তারপর আমরা দেখতে পাই কানাই অনেক দিন ধরে সার্ফিং প্র্যাকটিস করে, কিন্তু সে মোটেও ভালো সার্ফিং করতে পারে না। আর তারপর কানাইয়ের বোন তাকে জিজ্ঞেস করে তুমি ভবিষ্যতে কি করবে, যা শুনে কানাই তাকে বলে আমি ফিউচারে কি করব আমি এখনো জানি না, তবে আমি যেটা করব খুবই মনোবল সহকারে করব এবং আমার প্রতিটা পদক্ষেপই হবে খুবই মনোবল সম্পূর্ণ। আর এরপর আমরা দেখতে পাই কানাই খুব ভালো সার্ফিং করে, মানে হঠাৎ করে সে কনফিডেন্স হয়ে যায়, ভেতর থেকে একটা স্ট্রেংথ পেয়ে যায় এবং অনেক বেশি আত্মবিশ্বাস থাকার কারণে সে সোজাসুজি তনুর আর্চারি ক্লাবে যায় এবং ওকে প্রপোজ করে ফেলে, মানে মুহূর্তের মধ্যে কানাইয়ের মেন্টালিটি চেঞ্জ করে ফেলে। তবে আমি এখানে একটা ভুল বলেছি, কানাই তনুর আর্চারি ক্লাবে যায় প্রপোজ করার জন্য, কিন্তু এখনো প্রপোজ করেনি আর কি। তো যাই হোক, এরপর আমরা দেখি তনু তার আর্চারি ক্লাবে প্র্যাকটিস শেষ হওয়ার পরে বাড়ি ফেরার জন্য তার বাইকের কাছে যায়, আর কানাই তখন তার পিছু পিছু যায় এবং আমরা তো জানি ওর উদ্দেশ্য কি। আর আমরা দেখি কানাই তনুর পেছন থেকে তনুর শার্টটি ধরে টান দেয়, যা দেখে তনু অবাক হয়ে যায়, কি রে মেয়েটা না একেবারে অভদ্র গোবেচেরা স্বভাবের। কিন্তু এরপর যখন কানাইয়ের দিকে তনু তাকায়, কানাই আর কিছুই বলতে পারে না, মানে হঠাৎ করে তনুকে দেখে কানার মনের সাহস নাই হয়ে যায়। তো কানাই তার মনের কথাগুলো বলার সাহস পায় না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আর এরপর দেখা যায় তারা দুজনই তাদের বাইক নিয়ে বাসায় যাওয়ার জন্য রওনা হবে, কিন্তু কানাইয়ের বাইক স্টার্ট হচ্ছিল না, যে কারণে সে সিদ্ধান্ত নেয় সে আজ পায়ে হেঁটেই বাড়িতে যাবে। কিন্তু আমরা দেখি যখন রাস্তা দিয়ে কানাই পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিল তখন সে কান্না করে দেয়। এর কারণটি হচ্ছে সে তার মনের কথা তনুকে বলতে পারেনি, আর এটা আবার তনু দেখে ফেলে এবং কানাইকে বলে কি হয়েছে তোমার, তুমি কান্না করছো কেন? কিন্তু কানাই এবারও তনুকে কিচ্ছু বলতে পারে না। আর তারপর আমরা দেখতে পাই তনু এবং কানাই হঠাৎ আকাশে দেখতে পায় একটা এয়ারক্রাফট উড়ে যাচ্ছে, আর তারা অবাক দৃষ্টিতে তার দেখতে থাকে। আর বাড়ি ফেরার পথে কানাই মনে মনে বলতে লাগে আমি এখন বুঝতে পেরেছি তুমি কেন আমাকে ভালোবাসোনি, কারণ তোমার মনে হয়তো অন্য কেউ রয়েছে, আর তোমার সেই চাওয়া পাওয়া গুলো হয়তো অসীম আকাশের মতো, আর যাকে নিয়ে তোমার মনের এই শূন্যতা সেটা হয়তো আমি চাইলেও কখনো পূরণ করতে পারবো না। আর আমি খুব ভালো করেই জানি আমি তোমাকে কখনোই পাবো না, তোমাকে আমার কল্পনার রাজ্যে বেশি মানায়, বাস্তবতায় তুমি হয়তো অন্য কারো, কিন্তু বিশ্বাস করো আমি আজ কাল পরশু এমনকি সারা জীবন তোমাকে একইভাবে ভালোবেসে যাব, আমি কখনো তোমাকে ভুলতে পারবো না। মানে এই বিষয়গুলো কানাই মনে মনে বলছে, আর এই কথাগুলো আমিও মনে মনে অনেকবার বলেছি মিয়া খালিফাকে নিয়ে। অ্যাকচুয়ালি আমি ওকে অনেক ভালোবাসতাম, কিন্তু জানি কখনোই পাবো না, ওকে আমার কল্পনার রাজ্যেই বেশি মানায়। তো যাই হোক, এরপর কানাই বলে যখনই আমার তোমার কথা মনে পড়তো আমি তখনই কান্না করতাম, কারণ এছাড়া আমার আর করার কিছুই ছিল না। আর এরপর অনেকগুলো বছর কেটে যায়, আর তারপর আমরা 2008 সালে তনুকে দেখতে পাই। তনু বড় হয়ে গিয়েছে এবং কোম্পানিতে জব করে, কিন্তু সে কি করছে না করছে সে নিজেই বুঝে উঠতে পারছে না। মানে সে যাই করছে তার ভেতরে থেকে যে মনের স্যাটিসফ্যাকশন সেটা নেই, তার কাছে মনে হয় তার জীবনে কোনো একটা কিছুর কমতি রয়েছে, সে সামনে আরো এগোতে যাচ্ছে কিন্তু কোনো একটা কারণে সে পারছে না, ভেতর থেকে একটা ফুর্তি পাচ্ছে না। তো যাই হোক, আমরা দেখি
দেখি তনুর এখন একটা গার্লফ্রেন্ডও আছে, আর তনুর গার্লফ্রেন্ড তাকে অনেক টেক্সট করার পরেও সে রিপ্লাই দেয় না, সে পুরো ডিপ্রেসড। আর এর জন্য সে গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে দেয়, কারণ আজও সে তার প্রাইমারি স্কুলে সে আকারিকেই ভালোবাসে, আর সে আকারির স্মৃতিগুলো কিছুতেই ভুলে উঠতে পারেনি। আর আমরা দেখি আস্তে আস্তে তনু কেমন যেন অতীতের দিনগুলোতে হারিয়ে যায়, মানে বর্তমান ভবিষ্যৎ বাদ দিয়ে কেমন যেন অতীত নিয়েই বেশি পড়ে রয়েছে। সে বুঝতেই পারছে না সে কি করবে, যার কারণে সে জবটাও ছেড়ে দেয়। আর তনু বলে, আমি গতকাল স্বপ্নে দেখেছি আকারি আর আমি জীর্ণ বরফের মাঝে সেই চেরি গাছের নিচে একসাথে হাঁটছি, যেটা আমরা শেষবারের মতো 13 বছর বয়সে হারিয়ে গিয়েছিলাম। কিন্তু আমার কাছে এখনো মনে হয় সেই বরফের উপর হয়তো আমাদের পায়ের ছাপ এখনো রয়ে গিয়েছে, কিন্তু আমরা দুজন আর একসাথে নেই। আমরা কি আর কখনো একসাথে হতে পারবো না? একসাথে কি আর কখনোই সে অসাম চেরি ফুল পড়া দেখতে পারবো না? আর এরপর আমাদের অনেকক্ষণ পর আকারিকে দেখানো হয় যে টোকিওতে যাচ্ছিল ট্রেনে করে, আর তার হাতে একটা আংটি ছিল, এর মানে আকারিও এনগেজড। আর কয়েকদিন পর তাদের বিয়ে, আর বিয়ের প্রস্তুতি নেওয়ার জন্য সে টোকিও যাচ্ছে, মানে কেনাকাটা করতে হবে। আর তখন আমরা আকারিকে বলতে শুনি, আমি কেন এই স্বপ্নটা দেখলাম যে আমি আর তনু আবার সেই 13 বছর বয়সে হারিয়ে গিয়েছি এবং বরফের উপর দিয়ে দুজন নির্বাক ভাবে পথে হেঁটে যাচ্ছি। আসলে আকারি সেই পুরনো চিঠিটা খুঁজে পেয়েছিল, যেটা আকারি তনুর জন্য লিখেছিল কিন্তু দিতে পারেনি। আর তারা দুজনেই আশা করেছিল তারা দুজনে আবার একসাথে হবে এবং চেরি গাছের সে ফুল পড়া দেখবে। তো যাই হোক, এরপর ট্রেন থেকে নেমে আকারি সেই রেল লাইনে যায় যেখানে অনু এবং আকারি স্কুলে যাতায়াতের সময় প্রায় যেত। আর তারপর আকারি যখন একটা রেল লাইন ক্রস করছিল, তখন বিপরীত দিক থেকে তনুও সেই রেল লাইনটি ক্রস করছিল, মানে হোয়াট এ কোইন্সিডেন্স। আর তারা যখন একে অপরের পাশ দিয়ে যাচ্ছিল, তাদের হৃদয়ের স্পন্দন অনেক বেড়ে গিয়েছিল, তারা একে অপরকে অনুভব করতে পারছিল আর একে অপরকে দেখার জন্য পেছনে ফিরে তাকায়। কিন্তু তখনই তাদের মাঝে ট্রেন এসে পড়ে, আর তখন তনু ট্রেনটি চলে যাওয়ার অপেক্ষা করতে থাকে। কিন্তু ট্রেনটি যখন পুরোপুরি চলে যায়, রেল লাইনের ওপাশে তনু কাউকেই দেখতে পায় না, মানে ততক্ষণে আকারি সেখান থেকে চলে গিয়েছে। তো অ্যাকচুয়ালি হয়তো আকারি তনুকে ফলো না করলেও তনু আকারিকে ফলো করেছিল, বা এমন হতে পারে আকারি ব্যাপারটি ইগনোর করেছে এবং নিজের গন্তব্যের দিকে রওনা দিয়েছে, কারণ আকারির অলরেডি একটা লাইফ সেট হয়ে গিয়েছে, সে সামনে যেতে যাচ্ছিল। তো এটা ভেবে তনুও সিদ্ধান্ত নেয় আজকে থেকে তার লাইফও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। অতীত নিয়ে ঘাটাঘাটি করে তার বর্তমান এবং ভবিষ্যৎ নষ্ট করা যাবে না। অতীতের কেউ কাউকে মনে রাখে না, এটা শুধুমাত্র একটা সাময়িক আবেগ। তো এইভাবেই এই অসমাপ্ত ভালোবাসার কাহিনীটা শেষ হয়ে যায়। তো যাই হোক ভাই, এটা দেখতে শুধুমাত্র জাস্ট একটা কার্টুন সিনেমার মতো, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের একটা গভীর মেসেজ দিয়ে গিয়েছে। আমাদের প্রত্যেকটা মানুষের ছোটবেলার অনেক ভালোবাসার কাহিনী রয়েছে এবং মাঝে মাঝে আমরা রাত্রে যখন একা শুই বা যখন একা থাকি, তখন আমরা অতীতে হারিয়ে যাই। স্মৃতি হাতড়ে হাতড়ে আমাদের হার্টকে ক্ষত বিক্ষত করে ফেলি। কিন্তু অ্যাকচুয়ালি যার জন্য আমরা হার্টকে বিক্ষত করছি, সে কি আমাদের মনে রেখেছে? হ্যাঁ, হয়তো মনে রেখেছে, কারণ আপনি 20 বছর আগে যে কুকুরটি পেলেছিলেন সেটার কথা আপনার মনে পড়ে। তো এর মানে হচ্ছে কাউকে মনে পড়া খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু তাকে মনে করে তার স্মৃতি হাতড়ে নিজের বর্তমান ভবিষ্যৎ নষ্ট করা স্বাভাবিক ব্যাপার নয়। সো এই জন্য আমাদের কি করতে হবে? সব সময় সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর যারা প্রেমে ছ্যাঁকা খেয়েছেন তাদের জন্য আমার অভিজ্ঞতার কথা একটা বলি। আমি ছ্যাঁকা খাইনি, বাট আমি কাউকে পছন্দ করতাম কোন এক সময়। তো এক সময় আমার কাছে মনে হতো যাকে আমি পছন্দ করছি তাকে যদি আমি না পাই, আমি কিভাবে বাঁচবো, আমি মারা যাবো, ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না, হ্যান ত্যান এই সেই। কিন্তু অ্যাকচুয়ালি ওটা প্রথম মনে হয়। আর ছ্যাঁকা খাওয়ার পরে একমাত্র ঔষধ হচ্ছে সময়। আপনি যখন ছ্যাঁকাজনিত বা প্রেমজনিত কষ্ট পাবেন, তখন আপনাকে কোনো বন্ধু বান্ধব, কোনো আত্মীয় স্বজন, বাবা মা কেউ বোঝাতে পারবে না। আপনার মন বুঝ নেবেই না, ওর জন্য আপনার কষ্ট হবেই। আর এই কষ্ট এরকম না যে সারা জীবন এরকমই থাকবে। আপনি নিশ্চয়ই আপনার লাইফে কোন একটা প্রিয়জন বা আত্মীয় স্বজন মারা যাওয়ার কারণে অনেক কেঁদেছিলেন, রাইট? এখন আপনি চেষ্টা করে দেখুন তো সেরকম ভাবে এখন তার জন্য কাঁদতে পারেন কিনা। ধরুন আপনার বাবা মাই কেউ মারা গিয়েছিল, তখন আপনি যেরকম কেঁদেছিলেন, এখন আপনি চাইলে সেরকম কাঁদতে পারবেন না। তো যে মানুষকে আপনি হারিয়ে ফেলেছেন বা যার জন্য আপনার আজকে কষ্ট হচ্ছে, 6 মাস পরে, 1 বছর পরে বা 2 বছর পরে বা 3 বছর পরে আপনি তার কথা মনেও করতে পারবেন না, বা এখন আপনার কি কষ্টটা হচ্ছে 3 বছর পরে সেই কষ্টের কথাটা আপনি মনেও করতে পারবেন না। তো এর মানে হচ্ছে কি, জীবনের এরকম পরিস্থিতিতে জাস্ট টিকে থাকুন, বন্ধু বান্ধবকে সময় দিন, ব্যস্ত থাকুন, মা বাবাকে সময় দিন। আস্তে আস্তে সময় যাবে আর আস্তে আস্তে আপনার হার্ট আবার আগের মতো ঠিক হয়ে যাবে। এবং এমন একটা সময় আসবে আপনি যাকে ভালোবেসে নিজের প্রাণ দিতে চেয়েছিলেন, ও যদি আপনার কাছেও আসে, ভেতর থেকে কোনো ফিলই পাবেন না। তো যাই হোক, সব কষ্টের একমাত্র মেডিসিন হচ্ছে সময়। ধৈর্য ধরুন, ওয়েট করুন, 2-1 মাস যাক, 1 বছর যাক, অটোমেটিক্যালি আপনি ঠিক হয়ে যাবেন। আর অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি করার দরকার নেই, ব্যস্ত রাখুন নিজেকে। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।